বন্ধুরা, রাইট ফর্ম অফ ভার্বের এই অংশে আমি আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে, যে অংশটি থেকে শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্ব নয়, কমপ্লিটিং সেন্টেন্স, ক্লোজ টেস্ট, উইথ ক্লু, উইথআউট ক্লু সহ বিভিন্ন অধ্যায়ে প্রশ্ন এসে থাকে। কিন্তু আমাদের স্টুডেন্টরা প্রায়ই এই প্রশ্নের উত্তরগুলো ভুল করে থাকে। কিন্তু বিশ্বাস করো ভাই, তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চিনগুলো এসে থাকে ওই কোশ্চিনগুলোর উত্তর তোমরা খুবই সহজে দিতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনাটা শুরু করি। তো প্রথমেই আমরা দেখব এই কন্ডিশনাল সেন্টেন্স জিনিসটি আসলে কি। মনে রাখবেন যে সেন্টেন্সগুলো ইফ, হ্যাড অথবা বাট ফর দিয়ে তৈরি হবে এবং বাস্তব অথবা অবাস্তব চিন্তা ভাবনার প্রকাশ ঘটায়, ওই সেন্টেন্সগুলোকেই কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। যেমন আমি একটা সেন্টেন্স বলছি, ইফ আই ওয়্যার এ বার্ড, মানে আমি যদি পাখি হতে পারতাম, তাহলে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, মানে আমি আকাশে উড়ে বেড়াতে পারতাম। তাহলে এই সেন্টেন্সটি ভাই কি দিয়ে তৈরি হচ্ছে? ইফ দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স এবং এই সেন্টেন্সটি মূলত অবাস্তব চিন্তা ভাবনার প্রকাশ ঘটাচ্ছে। আমি যদি পাখি হতে পারতাম তাহলে আমি আকাশে উড়ে বেড়াতাম। ভাই, আমি কি পাখি হতে পারবো? এটা কি বাস্তব না অবাস্তব? এটা অবশ্যই অবাস্তব। কিন্তু আমি যদি আরো একটা সেন্টেন্স বলি, ইফ ইউ স্টাডি রেগুলারলি, তুমি যদি নিয়মিত পড়ো তাহলে ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারবা। এটা কিন্তু আবার বাস্তব। তাহলে কি বললাম ভাই? যে সেন্টেন্সগুলো হয় ইফ দিয়ে তৈরি হবে অথবা হ্যাড দিয়ে তৈরি হবে অথবা বাট ফর দিয়ে তৈরি হবে এবং বাস্তব অথবা অবাস্তব চিন্তা ভাবনার প্রকাশ ঘটায়, ওই সেন্টেন্সগুলোকেই কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এখানে আরো একটা বিষয় মনে রাখবেন, সেটি হচ্ছে প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা করে অংশ থাকবে। কয়টা করে অংশ থাকবে বললাম ভাই? অবশ্যই দুইটা করে অংশ থাকবে। একটা হচ্ছে প্রথম অংশ আর একটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো এখানে তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স জিনিসটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার আমরা দেখব যে এই কন্ডিশনাল সেন্টেন্স আসলে কয় প্রকার। মনে রাখবেন এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো মূলত দুই প্রকার, একটা হচ্ছে রিয়াল আর একটা হচ্ছে আনরিয়াল। রিয়াল মানে কি ভাই? বাস্তব। আনরিয়াল মানে কি? অবাস্তব। মানে যেগুলো বাস্তবে ঘটানো সম্ভব ওইগুলো হচ্ছে রিয়াল, আর যেগুলো বাস্তবে ঘটানো সম্ভব নয় ওইগুলো হচ্ছে আনরিয়াল। তবে মনে রাখবেন যেগুলো বর্তমানে অবাস্তব সেগুলো আবার ভবিষ্যতে বাস্তব হতেও পারে। তো যাই হোক, এখানে আরেকটা বিষয় ভাই, এই রিয়াল কন্ডিশনাল কিন্তু আবার দুই প্রকার। একটার নাম হচ্ছে জিরো কন্ডিশনাল, আরেকটার নাম হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। রিয়াল কন্ডিশনাল কয় প্রকার বললাম? রিয়াল কন্ডিশনাল দুই প্রকার, জিরো এবং ফার্স্ট। আনরিয়াল কন্ডিশনাল দুই প্রকার, সেকেন্ড এবং থার্ড। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মোট চার প্রকার, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো আমরা এই চারটা কন্ডিশনাল বুঝবো। আর এখানে আমরা মাথায় রাখবো যে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমরা কেন পড়ছি জানো? এই যে আমি এখানে যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো বললাম একটু আগে, এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে দুইটা অংশ থাকবে আর দুইটা অংশে দুইটা ভার্ব থাকবে। তো দুইটা অংশে যে দুইটা ভার্ব থাকবে ওই দুইটা ভার্বের রূপটি আসলে কেমন হবে এটি আমাদেরকে মনে রাখতে হবে। এটিই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। মনে থাকবে ভাই, আমরা কেন কন্ডিশনাল সেন্টেন্স শিখছি? এই সেন্টেন্সগুলোতে যে ভার্বগুলো থাকবে এই ভার্বের রূপগুলো আসলে কেমন হবে, কিভাবে সঠিক করতে হবে, ওই বিষয়গুলো আমি এখন আলোচনা করব। তো আমরা এখানে তাহলে দেখতে পাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো প্রথমত আমরা আলোচনা করব জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল, এই দুইটা কন্ডিশনাল আসলে কি। তো মনে রাখবা, জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল এই দুইটা কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে গেলে তোমাকে সেন্টেন্সের অর্থ বুঝতে হবে। সেন্টেন্সের অর্থ পড়ে তোমরা যদি বুঝতে পারো
সেন্টেন্সটা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো তথ্য দিচ্ছে বা নিয়মিত কোনো অভ্যাস বোঝাচ্ছে, তাহলে ওই কন্ডিশনাল সেন্টেন্সটি হবে জিরো কন্ডিশনাল। তাহলে এখানে কি বুঝতে পারলাম, যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো চিরন্তন সত্য, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো তথ্য দিবে, ওই কন্ডিশনাল সেন্টেন্সগুলো জিরো কন্ডিশনাল হবে। যেমন আমরা এখানে যে কন্ডিশনাল সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস, তুমি যদি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দাও, তাহলে ইট টার্ন ইনটু ভ্যাপর। ভ্যাপর মানে কি ভাই? বাষ্প, অর্থাৎ এটা বাষ্পে রূপান্তরিত হবে। তাহলে ভাই এই সেন্টেন্সটা অর্থ যদি করো, তাহলে তুমি বুঝতে পারছো না যে এটা চিরন্তন সত্য একটা বাক্য। তুমি যদি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দাও, তাহলে এটা বাষ্পে রূপান্তরিত হবে, এটা চিরন্তন সত্য, আবার বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। তার মানে এটা জিরো কন্ডিশনাল হবে। তবে জিরো কন্ডিশনাল হলে কি হবে ভাই? কি হবে ভাই বলছে, একটু মনোযোগ দাও। এখানে আমি একটু আগেই বললাম না যে প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা করে অংশ থাকবে। যেমন এটি হচ্ছে প্রথম অংশ আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো এখানে যে দুইটা অংশ থাকবে, এই দুইটা অংশে অবশ্যই দুইটা ভার্ব থাকবে। তো এখানে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই দুইটা অংশে যে দুইটা ভার্ব থাকবে, এই দুইটা ভার্বের রূপ কেমন হবে। তো জিরো কন্ডিশনালে নিয়মটি হচ্ছে যে দুইটা অংশ থাকবে, ওই দুইটা অংশে দুইটা ভার্বের রূপই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রথম অংশটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয় অংশটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখানে প্রথম অংশটা আমরা দেখতে পাচ্ছি, ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস। এই সেন্টেন্সে এই অংশটাতে আমরা যে ভার্বটা দেখতে পাচ্ছি হিট, হিট মানে কি ভাই? হিট মানে তাপ দেওয়া। তাহলে এই টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটার পাস্ট করলে কি হবে? হিটের পাস্ট হিটেড হবে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তার মানে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে এখানে সাবজেক্টটা ছিল কে ভাই? এখানে সাবজেক্ট ছিল ইউ। ইউ মানে তুমি, আর আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন। আমি তুমি বাদ দিয়ে সবকিছু হচ্ছে থার্ড পারসন। এখানে সাবজেক্টটা কোন পারসন ভাই? ইট। ইট কি আমি তুমির মধ্যে পড়ে? অবশ্যই পড়ে না। তাহলে ইট হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার। তো এটা তো টেন্সগত দিক থেকে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। মানে আমি বললাম না ভাই, জিরো কন্ডিশনালে দুইটা অংশই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে এখানে সাবজেক্ট যেহেতু সেকেন্ড পারসন ছিল আর এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তো আমরা একটা নিয়ম জানি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যদি ভার্বের টেন্সটা প্রেজেন্ট হয়, তাহলে ভার্বটির সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। তাই আমি এখানে এই ভার্বটির সাথে এস যুক্ত করব। তাহলে নিয়মটি একটু মনে রাখবেন যে জিরো কন্ডিশনাল কি বললাম? যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো চিরন্তন সত্য বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য দিবে, ওই কন্ডিশনাল সেন্টেন্সগুলো জিরো কন্ডিশনাল হবে এবং জিরো কন্ডিশনালে দুইটা অংশ থাকবে আর দুইটা অংশই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে এগুলোর জন্য আগে আপনাকে সেন্টেন্সের অর্থটা বুঝতে হবে। ফার্স্ট কন্ডিশনাল, এই কন্ডিশনাল বুঝতে গেলেও আপনাকে সেন্টেন্সের অর্থ বুঝতে হবে। সেন্টেন্সের অর্থ পড়ে তোমরা যদি বুঝতে পারো যে সেন্টেন্সটা শর্ত বোঝাচ্ছে, তাহলে সেটা হবে ফার্স্ট কন্ডিশনাল। আর ফার্স্ট কন্ডিশনালেও দুইটা অংশ থাকবে, শুধু ফার্স্ট কন্ডিশনাল নয়, প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সেই দুইটা অংশ থাকবে। তো ফার্স্ট কন্ডিশনালে যে দুইটা অংশ থাকবে, এই দুইটা অংশে কয়টা ভার্ব থাকবে ভাই? দুইটা ভার্ব। তো দুইটা অংশে যে দুইটা ভার্ব থাকবে, প্রথম অংশে যে ভার্বটা আমরা দেখতে পাচ্ছি, মানে ইফ যুক্ত অংশে যে ভার্বটা থাকবে, ওই ভার্বটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা অংশে যে ভার্বটা থাকবে, ওই ভার্বটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে একটা অংশ হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকটা অংশ কি বললাম ভাই? ফিউচার ইনডিফিনিট। তো এখানে কেউ যদি টেন্সের স্ট্রাকচার না জানো, তাহলে কিন্তু ভাই এই বিষয়গুলো তোমরা বুঝবা না। আগে টেন্সের স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি ভাই? সাবজেক্ট লাগবে, সাবজেক্টের পরে একটা শ্যাল বা উইল লাগবে, আর শ্যাল অথবা উইলের পরে ভার্বের বেস ফর্ম হবে। যেমন এই সেন্টেন্সটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি ভাই, এই সেন্টেন্সটি আগে অর্থ করো তো।
এই সেন্টেন্সটিতে কি বলা হচ্ছে, ইফ ইউ কাম ইন টাইম মানে তুমি যদি সময় মতো আসো, আই গো উইথ ইউ মানে আমি তোমার সঙ্গে যাব। তাহলে এই সেন্টেন্সটি অর্থ করলে আমরা কি বুঝতে পারছি ভাই, এটা কি চিরন্তন সত্য, মানে তুমি আসলে আমি যাব, এটা কি চিরন্তন সত্য না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য, না এটা একটা শর্ত ভাই, এটা হচ্ছে একটা শর্ত, তুমি আসলে আমি যাব, এটা তো চিরন্তন সত্য নয়, এটা একটা শর্ত। আর শর্ত যদি বোঝাই তাহলে সেটা ফার্স্ট কন্ডিশনাল হয়, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তো আমি কি বললাম, ফার্স্ট কন্ডিশনালে একটা অংশ হয় প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকটা অংশ হবে ফিউচার ইনডিফিনিট। তো এখানে আমরা যে প্রথম অংশটা দেখতে পাচ্ছি, ইফযুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, মানে দ্বিতীয় যে অংশটা আছে এই দ্বিতীয় অংশে যে আমরা ভার্বটা দেখতে পাচ্ছি এটা এখন ভুল দেওয়া আছে, এটাকে আমাদেরকে ঠিক করতে হবে। তবে আমি নিয়মটি কি বললাম ভাই, নিয়মটি আমি বললাম যে এখানে প্রথম অংশটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট, একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে আর একটা অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তবে ফিউচার ইনডিফিনিটে সাবজেক্টের পরে কি লাগবে ভাই, সাবজেক্টের পরে একটা শ্যাল বা উইল লাগবে, তবে এখানে শ্যাল বা উইল কি যুক্ত আছে, নাই, তাহলে করতে হবে। তো আমি একটা যুক্ত করলাম, একটা শ্যাল বা উইল যে কোনো একটা যুক্ত করলেই হয়ে যাবে। তো আমি এখানে একটা শ্যাল যুক্ত করলাম, আই শ্যাল, আর শ্যাল বা উইলের পরে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম, ভার্বের কোন ফর্ম ভাই, বেস ফর্ম। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, শ্যাল বা উইল কিন্তু একটা মোডাল ভার্ব। তো মোডাল ভার্বের আমি একটা নিয়ম বলেছিলাম, নিয়মটা কি, নিয়মটা হচ্ছে সাবজেক্ট যদি কাজ করতে না পারে তাহলে মোডাল ভার্বটির পরে বি যুক্ত হবে, আর ওই বি এর পরে মূল ভার্বের রূপটি হবে 3 নাম্বার, এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারছি যে দ্বিতীয় অংশটি যেহেতু ফিউচার ইনডিফিনিট হবে, আর আমি যেহেতু যাওয়ার কাজটা করতে পারবো এটা অ্যাক্টিভ প্যাসিভ না, তাই এখানে শ্যাল বা উইলের পরে বি যুক্ত হবে না। কিন্তু আমি যদি সেন্টেন্সটা একটু অন্যভাবে লিখতাম যে ইফ ইউ মিস দ্য ক্লাস, তুমি যদি ক্লাসটা মিস করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে, তুমি ক্লাসটা মিস করলে তোমাকে শাস্তি দেওয়া হবে, তাহলে ইউ উইল পানিশ হবে না, এখানে ইউ উইল বি পানিশড। এখানে উইল বা শ্যালের পরে কেন বি যুক্ত করলাম, কারণ তুমি তো আর তোমাকে শাস্তি দিতে পারবা না, তাই এখানে সাবজেক্ট প্যাসিভ, সাবজেক্ট প্যাসিভ হলে মোডাল ভার্বের পরে বি যুক্ত হবে, আর বি এর পরে মূল ভার্বের রূপটা হবে 3 নাম্বার। তো এটাও একটু মাথায় রাখবা। তাহলে জিরো এবং ফার্স্ট কন্ডিশনাল এই দুইটা কন্ডিশনাল আশা করি আমরা বুঝতে পারছি। আমি আরো একবার রিপিট করছি, তোমরা অনেকে হয়তো ভাবতেছো ভাই এতবার রিপিট কেন করেন, ভাই এটা তোমাদের জন্যই করি, অনেক স্টুডেন্ট থাকে যারা একবারে বুঝতে পারে না, তাদের জন্য আমি একটা বিষয় বারবার রিপিট করি। তো ভাই বিরক্ত খাবা না দয়া করে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ভাই জিরো কন্ডিশনাল, কি বললাম, জিরো কন্ডিশনালগুলো চিরন্তন সত্য বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য দেয়, আর ফার্স্ট কন্ডিশনাল শর্ত বোঝায়। তোমরা এটার জন্য সেন্টেন্সের অর্থটা আগে দেখবা। তো জিরো কন্ডিশনালে দুইটা অংশ থাকবে, আর দুইটা অংশই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ফার্স্ট কন্ডিশনালে একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা অংশ হবে ফিউচার ইনডিফিনিট। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন যে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমাদের পরীক্ষায় অনেকগুলো কমপ্লিটিং সেন্টেন্স মাঝে মধ্যেই এসে থাকে। যেমন আমরা এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, ইফ ইউ পাস ইন দ্য এক্সাম, এখানে আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা অংশ থাকবে, এই সেন্টেন্সে একটা অংশ দেওয়া আছে। আমরা তো ভাই এই নিয়মটা জানি যে কমপ্লিটিং সেন্টেন্স মানে কি, কমপ্লিটিং সেন্টেন্স মানে একটা সেন্টেন্সে একটা অংশ বা কিছু অংশ দেওয়া থাকবে আর কিছু অংশ ইনকমপ্লিট থাকবে, আর ওই ইনকমপ্লিট অংশটাকে কমপ্লিট করাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের কাজ। তবে এখানে মেইন বিষয়টা হচ্ছে আগে যে অংশটি দেওয়া থাকবে ওই অংশটার অর্থটা আগে তোমাকে বুঝতে হবে। তবে মনে রাখবা, অর্থ বুঝতে ব্যর্থ হলে তোমার দ্বারা শূন্যস্থানটিতে অর্থপূর্ণ অংশ বসানো সম্ভব হবে না। তবে যারা অর্থটা বুঝতে পারবা, ইফ ইউ পাস ইন দ্য এক্সাম, এখানে আমি সেন্টেন্সের অর্থটা বুঝতে পারছি যে তুমি যদি পরীক্ষায় পাস করতে পারো তাহলে কি হবে, এটা কিন্তু এখানে বলা নাই। অর্থাৎ এখানে যে বলা মানে যে কথাটা বলা নাই
ওই না বলা কথাটুকু আজ তোমাকে বলে দিতে হবে। এই যে একটা গান আছে না ভাই, না বলা কথাটুকু আজ বলে দিতে চাই। তো যাই হোক ভাই, আমি এখানে যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে যে অংশটা বলা নাই এটা তোমাকে মনে মনে ভাবতে হবে, দিয়ে এই অংশটাতে দিতে হবে যেন পুরো অংশটা অর্থপূর্ণ হয়, আবার গ্রামাটিক্যাল দিক থেকেও যেন সঠিক হয়। তাহলে তুমি যদি পরীক্ষায় পাশ করো তাহলে কি হবে, আমি তোমাকে একটা ফোন কিনে দিব। যদিও এই কথাটা বাড়িতে বলা হয় না ভাই, এই যে আমরা যখন ক্লাস 5-এ পড়তাম তখন বলা হতো তুমি যদি পরীক্ষায় পাশ করো তাহলে তোমাকে আমি একটা সাইকেল কিনে দিব। এসএসসি পরীক্ষায় পাশ করলে কি বলা হয়, তুমি যদি পরীক্ষায় পাশ করো তাহলে তোমাকে একটা ফোন কিনে দিব। আর এইচএসসি পরীক্ষাতে মেয়েদেরকে কি বলা হয়, যে তুমি যদি পরীক্ষায় পাশ করতে না পারো তাহলে তোমার বিয়ে দিয়ে দিব। তো যাই হোক ভাই, এগুলো কি ভাই, এগুলো তো শর্ত, এগুলো তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, এগুলো হচ্ছে শর্ত। তাহলে শর্ত বুঝালে এটা কোন কন্ডিশনাল হবে, ফার্স্ট কন্ডিশনাল। তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে পারলে আমি একটা তোমাকে ফোন কিনে দিব। তাহলে আমির জন্য আই দিলাম, কেনার ইংলিশ কি ভাই, বাই। আই বাই ইউ এ ফোন, PHONE। তো আমি এখানে যে ভার্বটা দিলাম বাই, এটা কি ঠিক আছে ভাই? ঠিক নাই। কেন নাই? কারণটি হচ্ছে ভাই ফার্স্ট কন্ডিশনালে দুইটা অংশ থাকবে, একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকটা অংশ কি বললাম, ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে আর দ্বিতীয় অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তবে দ্বিতীয় অংশটা কি ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে না? করতে হবে। তাহলে ফিউচার ইনডিফিনিটের সাবজেক্টের পরে কি লাগবে রে ভাই, শ্যাল বা উইল। তো আমি একটা দিলাম আই উইল, আর শ্যাল বা উইলের পরে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। মানে এখানে বাইয়ের সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। তাহলে জিরো এবং ফার্স্ট কন্ডিশনাল আমরা মোটামুটি বুঝতে পারলাম। এইবার আমরা দেখব সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল, এই দুইটা কন্ডিশনাল আসলে কি। এখানে মনে রাখবেন সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এই দুইটা কন্ডিশনাল বুঝতে গেলে তোমাকে সেন্টেন্সের গঠনটা দেখতে হবে, অর্থটাও দেখতে হবে, তবে গঠনটা হচ্ছে মেইন, এটা একটু মাথায় রাখবা। তাহলে সেকেন্ড এবং থার্ড এই দুইটা কন্ডিশনাল বুঝতে গেলে সেন্টেন্সের গঠনটা হচ্ছে মেইন। তো ভাই সেকেন্ড কন্ডিশনালেও দুইটা অংশ থাকবে। তো এখানে আমাদের মেইন বিষয়টা কি, এখানে যে দুইটা অংশ থাকবে এই দুইটা অংশে দুইটা যে ভার্ব থাকবে ওই দুইটা ভার্বের রূপটা আসলে কেমন হবে এটাই হচ্ছে এখানে মেইন বিষয়। তো ভাই সেকেন্ড কন্ডিশনালে যে দুইটা অংশ থাকবে ওই দুইটা অংশের মধ্যে একটা অংশ হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে তো আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। একটা অংশ হবে পাস্ট ইনডিফিনিট, আরেকটা অংশে যে ভার্বটা থাকবে, দ্বিতীয় অংশে যে ভার্বটা থাকবে, একটা অংশে ভাই সাবজেক্ট থাকে তারপরে ভার্ব আসে। তো আমি ভার্বের বিষয়টা নিয়ে আলোচনা করছি যে দ্বিতীয় অংশে যে ভার্বটা থাকবে ওই ভার্বটার পূর্বে হয় একটা উড বসাবেন, না হয় একটা কুড বসাবেন, না হয় একটা মাইট বসাবেন, তিনটার মধ্যে যে কোনো একটা বসাবেন। তিনটাকে আবার একসঙ্গে বসিয়ে দিবেন না, তিনটার মধ্যে যে কোনো একটা, হয় উড, না হয় কুড, না হয় মাইট, এই তিনটার মধ্যে যে কোনো একটা বসাবেন প্লাস ভার্বের বেস ফর্ম, মানে ভার্বের সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। তাহলে এখানে মনে রাখবেন একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় মানে ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট হলে অন্য যে ক্লজটি থাকবে ওই ক্লজটিতে যে ভার্বটি থাকবে ওই ভার্বটির পূর্বে হয় উড, না হয় কুড, না হয় মাইট যুক্ত করবেন প্লাস ভার্বের বেস ফর্ম হবে। যেমন এইখানে আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটাতে ভাই কি লেখা আছে, ইফ ইউ কেম ইন টাইম। আমরা এই সেন্টেন্সটা আগেও একবার আলোচনা করেছি, কিন্তু ওই সেন্টেন্সটার টেন্সটা কোন টেন্স ছিল ভাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, কিন্তু এখানে কামের পাস্ট কি কেম। তাহলে এখানে ইফ যুক্ত অংশটি আমরা কোন টেন্সে দেখতে পাচ্ছি, পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখতে পাচ্ছি। ইফ ইউ কেম ইন টাইম, তুমি যদি সময় মতো আসতে তাহলে আই গো উইথ ইউ, মানে আমি তোমার সঙ্গে যেতে পারতাম। তাহলে এখানে ইফ যুক্ত ক্লজটি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে কি বললাম ভাই, একটি অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আরেকটি অংশে যে ভার্বটি থাকবে ওই ভার্বটির পূর্বে হয় উড,
না হয় কুড, না হয় মাইট যুক্ত করবেন, তিনটার মধ্যে যে কোনো একটা, প্লাস ভার্বের বেস ফর্ম, মানে ভার্বের সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। তাহলে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেহেতু দ্বিতীয় অংশে ভার্বটির পূর্বে একটা উড অথবা কুড অথবা মাইট যুক্ত করব, তিনটার মধ্যে যে কোনো একটা। তো আমি কি যুক্ত করব ভাই? যার যাকে পছন্দ, উডকে পছন্দ হলে উড, কুডকে পছন্দ হলে কুড, মাইটকে পছন্দ হলে মাইট। তো আমার কুডকে একটু বেশি পছন্দ। কেউ যদি আবার বলো যে ভাই আমার তিনজনকেই পছন্দ, তিনজনকে একসঙ্গে পছন্দ করা যাবে না, যে কোনো একজনকে পছন্দ করবা। আমার কুডকে পছন্দ, আমি কুডকে দিলাম COULD, কুড। তো কুডের পরে এবার কি হবে ভাই? কুডের পরে ভার্বের বেস ফর্ম, মানে ভার্বটির সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না, গোয়ের সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। এইবার আমরা একটু থার্ড কন্ডিশনালটা দেখব। এখানে থার্ড কন্ডিশনালে দুইটা অংশ থাকবে, শুধু থার্ড কন্ডিশনাল না, মনে রাখবা প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সেই দুইটা অংশ থাকবে। তো থার্ড কন্ডিশনালে যে দুইটা অংশ থাকবে, ওই দুইটা অংশের মধ্যে প্রথম যে অংশটা বা ইফযুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। ইফযুক্ত ক্লজটি কোন টেন্স হবে বললাম ভাই? একটি অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে আরেকটি অংশে যে ভার্বটি থাকবে ওই ভার্বটির পূর্বে হয় উড হ্যাভ, না হয় কুড হ্যাভ, না হয় মাইট হ্যাভ বসাতে হবে, তিনটার মধ্যে যে কোনো একটা। একটি অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ভাই কেউ যদি টেন্সের স্ট্রাকচার না জেনে থাকো, আগে টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ করবা, তারপরে এই ক্লাসটা দেখবা। টেন্সের স্ট্রাকচার না বুঝলে এটা তোমার মাথার মধ্যে ঢুকবে না, হয় মাথার উপর দিয়ে যাবে, না হয় সাইড দিয়ে যাবে, মানে মাথায় এটাকে ঢোকানো সম্ভব হবে না। মানে টেন্সের স্ট্রাকচারটা আগে পড়বা। পাস্ট পারফেক্ট কি রে ভাই? পাস্ট পারফেক্ট মানে সাবজেক্টের পরে একটা হেড লাগবে, আর হেডের পরে ভার্বের রূপটা হবে কয় নাম্বার? হেডের পরে ভার্বের রূপটা হবে 3 নাম্বার। অর্থাৎ ইফযুক্ত অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে দ্বিতীয় অংশে যে ভার্বটা থাকবে তার পূর্বে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভার্বের রূপটি হবে 3 নাম্বার, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আমি যদি এই সেন্টেন্সে ইফযুক্ত অংশটিকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত করি, ভাই আমি এখানে পাস্ট পারফেক্ট টেন্স করব, তো সাবজেক্টের পরে কি লাগবে? সাবজেক্টের পরে একটা হেড লাগবে। তো আমি এখানে হেড যুক্ত করে দিলাম, ইফ ইউ হ্যাড। আর হেডের পরে কামের 3 নাম্বার কি হবে? কামের 3 নাম্বার কাম হবে। কাম, কেম, কাম। প্রেজেন্টে কাম, পাস্টে হয় কেম, পাস্ট পার্টিসিপল কি হবে? কাম হবে। তো প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে দ্বিতীয় অংশে যে ভার্বটা বসবে ওই ভার্বটার পূর্বে কি লাগবে ভাই? উড হ্যাভ, না হয় কুড হ্যাভ, না হয় মাইট হ্যাভ, মানে তিনটার মধ্যে যে কোনো একটা। তাহলে এখানে কুডের সঙ্গে আমি যেহেতু কুডকে ভালোবাসি, কুডকে বেশি পছন্দ করি, তাই আমি কুড হ্যাভ দিলাম। তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। তাহলে এখানে আমি কি দিলাম? কুড হ্যাভ। তাহলে আই কুড হ্যাভ। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে ভার্বের রূপটা হবে কয় নাম্বার? ভার্বের রূপটা হবে 3 নাম্বার। তো গো এর 3 নাম্বার কি হয়? গো হচ্ছে প্রেজেন্ট 1 নাম্বার, ওয়েন্ট হচ্ছে পাস্ট 2 নাম্বার, গান হচ্ছে পাস্ট পার্টিসিপল 3 নাম্বার। তাহলে গো এর 3 নাম্বার হবে কি ভাই? গো এর 3 নাম্বার হবে গান। তো আমি এটাকে গান করে দিলাম। তাহলে আই কুড হ্যাভ গান উইথ ইউ। তো এবার আমরা আরো কয়েকটি এক্সাম্পল দেখব। এখানে আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সটি হ্যাড দিয়ে শুরু হয়েছে। আমি একটু আগেই বললাম না ভাই যে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো হয় ইফ দিয়ে তৈরি হবে, অথবা হ্যাড দিয়ে, অথবা বাট ফর দিয়ে। তো আমরা এখন যে কন্ডিশনাল সেন্টেন্সটা দেখছি, এটা হচ্ছে একটা হ্যাড যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স। তো এখানে এই কন্ডিশনাল সেন্টেন্সটি কোন কন্ডিশনাল হবে? তো আমাকে গঠনটা দেখতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে ভার্বটা হচ্ছে হ্যাড, সাবজেক্ট আছে আর একটা হেড আছে। অনেকেই ভুল করো, ভাই হেড আছে কিন্তু হেডের পরে কিন্তু ভার্বের 3 নাম্বার রূপ এখানে নাই। এটা অনেকেই ভুল করে যে এটাকে পাস্ট পারফেক্ট মনে করে। পাস্ট পারফেক্ট যদি হতো তাহলে আরেকটা ভার্ব লাগতো না? সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের রূপটি হয় 3 নাম্বার যদি পাস্ট পারফেক্ট হয়। তো ভাই এখানে কি ভার্বের 3 নাম্বার রূপ আছে? নাই। তাহলে এটাকে পাস্ট পারফেক্ট বলা যাবে না। তাহলে এটা কোন টেন্স হবে ভাই? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সাবজেক্ট আছে আর হেড আছে। এই যে আমি যদি বলি আই হ্যাভ এ পেন, আমার কাছে একটা কলম আছে, আমি যদি এটাকে পাস্ট করি তাহলে কি হবে? আই হ্যাড এ পেন হবে।
তবে এটা আমরা বুঝতে পারছি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে আরেকটা অংশে ভার্বের পূর্বে কি বসবে ভাই? এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কন্ডিশনালে একটা অংশ হবে পাস্ট ইনডিফিনিট, আরেকটা অংশে ভার্বের পূর্বে উড, কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এখানে আমরা দ্বিতীয় অংশে যে ভার্বটা দেখতে পাচ্ছি তার পূর্বে হয় একটা উড, না হয় কুড, না হয় মাইট যুক্ত করতে হবে। তো আমি একটা যুক্ত করলাম, বারবার তো কুডকেই যুক্ত করছি, এবার আমি কুডকে যুক্ত করলাম না, এবার আমি উড যুক্ত করলাম। যে কোনো একটা তোমরা যুক্ত করলেই হয়ে যাবে। তাহলে আই উড, WOULD, আই উড। তো উড, কুড, মাইটের পরে ভার্বের বেস ফর্ম, মানে ভার্বটির সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এবার আমরা একটু দেখব এই সেন্টেন্সটা, এখানেও কিন্তু হ্যাড দিয়ে এই কন্ডিশনাল সেন্টেন্সটা তৈরি হয়েছে। তো এখানে এটা তাহলে কোন কন্ডিশনাল হবে? তবে আমাকে একটু সেন্টেন্সের গঠনটা দেখতে হবে। এই যে আমি সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল বুঝতে হলে তোমাদেরকে বলেছিলাম না সেন্টেন্সের গঠনটা দেখতে হবে। তো তোমরা সেন্টেন্সের গঠনটা একটু দেখো তো ভাই। সাবজেক্ট আছে আই, এবার হ্যাড আছে, বি এর 3 নাম্বার রূপ বিন আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভার্বের 3 নাম্বার রূপ আছে, মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে একটা অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে আরেকটা অংশে ভার্বের পূর্বে কি লাগবে ভাই? উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ। এই যে আমরা থার্ড কন্ডিশনালে একটা অংশ দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট, আরেকটা অংশে যে ভার্বটা থাকবে তার পূর্বে হয় উড হ্যাভ, না হয় কুড হ্যাভ, না হয় মাইট হ্যাভ। তো আমি একটা যুক্ত করলাম, আই কুড হ্যাভ, COULD, আই কুড হ্যাভ, আর হ্যাভের পরে ভার্বের রূপটা হবে কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে হেল্পের 3 নাম্বার হেল্প হবে। তাহলে আশা করি আমরা হ্যাড যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স গুলোও বুঝতে পারছি। তো এবার আমরা নিচে একটা সেন্টেন্স, আরো একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। এখানে কি দেওয়া আছে? ইফ আই হ্যাড সিন হিম, ইফ আই হ্যাড সিন হিম। তো এটা একটা কমপ্লিটিং সেন্টেন্স ভাই। একটা অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি, আর একটা অংশ দেওয়া নাই। তো যে অংশটা দেওয়া নাই ওই অংশটা তোমাকে মনে মনে ভাবতে হবে, তবে আগে অর্থটা বুঝতে হবে। ইফ আই হ্যাড সিন হিম, আমি যদি তাকে দেখতে পাইতাম তাহলে কি করতাম ভাই? আমি যদি তাকে দেখতে পাইতাম, মনে মনে ভাবো তো তুমি কি করতা বলো তো? জড়িয়ে ধরতা? এগুলো কিন্তু ভাই উত্তর দেওয়া যাবে না, অবান্তর উত্তর কেউ দিবা না। আমি যদি বলি যে আমি যদি রাজা হতে পারতাম তাহলে আমি দেশ থেকে লেখাপড়া উঠিয়ে দিতাম, ভাই এটা কি মানে সেন্টেন্সটা যদিও অর্থপূর্ণ, তবে এগুলো কি ভাই অযৌক্তিক নয়? তো অযৌক্তিক উত্তর এখানে কেউ দিবা না ভাই, যৌক্তিক উত্তর দিবা। আমি যদি তাকে দেখতে পাইতাম তাহলে আমি তাকে খবরটি দিতে পারতাম। কে খবরটি দিতে পারতো? আমি। তো সেন্টেন্স গঠন করার জন্য আগে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট হচ্ছে আমি, আমির জন্য আই দিলাম। আর কি করতে পারতাম? দিতে পারতাম। দেওয়ার ইংলিশ কি রে ভাই? গিভ। দেওয়ার ইংলিশটা হচ্ছে গিভ। তো ভার্বের রূপটা কেমন হবে এটা আমি একটু পরেই বলছি। আমি দিতে পারতাম, কি দিতে পারতাম? খবরটি। আমি তাকে খবরটি দিতে পারতাম, আই গিভ হিম। তাকের জন্য হিম দিলাম, খবরটির জন্য দ্য নিউজ দিলাম, দ্য নিউজ, NEWS, নিউজ। তো বিষয়টা হচ্ছে ভাই এখানে মূল বিষয় কোনটি? মূল বিষয়টি হচ্ছে এইখানে যে ভার্বটি বসবে এই ভার্বের রূপটি কেমন হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অংশ পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে আরেকটা অংশে যে ভার্বটা থাকবে ওই ভার্বের পূর্বে কি লাগবে? উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ। তো আমি একটা যুক্ত করলাম, কাকে যুক্ত করব? মাইট হ্যাভকে তো একবারও ব্যবহার করিনি, তাই আমি এখানে একটু মাইট হ্যাভ ব্যবহার করলাম। আই মাইট হ্যাভ, MIGHT, মাইট হ্যাভ। আর গিভের 3 নাম্বার কি হবে? গিভের 3 নাম্বার গিভেন হবে। তবে আশা করি আমরা প্রত্যেকটা বিষয় খুবই ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমি এখানে আরো একটা কন্ডিশনাল সেন্টেন্স বলবো, সেটা হচ্ছে বাট ফর। তো ভাই বাট ফর যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সটা একটু ব্যতিক্রম। মনে রাখবেন বাট ফর যুক্ত থাকলে বাট ফর যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সটি মূলত থার্ড কন্ডিশনাল হয়। আর এই কন্ডিশনাল থেকে শুধুমাত্র HSC পরীক্ষাতে আমি একটা মাত্র কোশ্চেন এই পর্যন্ত দেখতে পেয়েছি।
ওই রকম কোনো কোশ্চেন থাকে না, তাই আমি এটা বিস্তারিত আলোচনা করব না। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কিন্তু ভাই আরও ব্যাপক বিস্তারিত আলোচনা আছে, তবে আমি আপাতত সংক্ষিপ্তভাবে এই আলোচনাটা রাইট ফর্ম অফ ভার্বের জন্য করে রাখলাম। পরবর্তীতে বিস্তারিত আরও একটা ক্লাস আমি দিব। তো এখানে আমি যেটা বলছিলাম, বাট ফর যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সটা একটু ব্যতিক্রম। তো বাট ফর অর্থটা কি হয়? বাট ফরের অর্থটা মনে রাখবা ছাড়া বা ব্যতীত। যেমন বাট ফর ইউর হেল্প, তোমার সাহায্য ছাড়া, বাট ফর ইউর হেল্প তোমার সাহায্য ছাড়া আই কুড নট হ্যাভ পাসড দ্য এক্সাম, মানে আমি পরীক্ষায় পাশ করতে পারতাম না। তো এখানে একটা বিষয় মাথায় রাখবা, বাট ফর যুক্ত অংশটি এটা আসলে কোনো সেন্টেন্স না, এটা একটা ফ্রেজ। এটা কি ভাই? এটা ফ্রেজ। তো আমরা একটা থার্ড কন্ডিশনালের নিয়ম জানি, কি বললাম যে বাট ফর যুক্ত কন্ডিশনালটি থার্ড কন্ডিশনাল হবে, তবে থার্ড কন্ডিশনালে একটা অংশ পাস্ট পারফেক্ট হবে, তবে এখানে বাট ফর যুক্ত অংশটি কোনো টেন্সেই থাকবে না। এটা কোনো টেন্সে না থাকলেও দ্বিতীয় অংশটি থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে। দ্বিতীয় অংশটি কি হয়? ভার্বের পূর্বে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের রূপটি 3 নাম্বার। তাই এখানে আমি কি দিয়েছি ভাই? বাট ফর ইউর হেল্প তোমার সাহায্য ছাড়া আই কুড নট হ্যাভ, পাসের 3 নাম্বার পাস্ট, আই কুড নট হ্যাভ পাসড দ্য এক্সাম। তো আশা করি বাট ফর যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সটাও আমরা বুঝতে পারলাম। তো কারো যদি কোনো বিষয়ে সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করে দিবা।